শেষ হলো বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর। সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ। ইসি গঠনে কোনো নাম দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছেন যোজনা আফরিন। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবছরের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লি মোনাজাতে অংশ নিয়ে মুসলিম উম্মার শান্তি কামনা করেন। প্রায় 33 মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গী ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাবণ রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের পথে। দ্বিতীয় ও শেষ দফায় আখেরি মোনাজাতে অংশ নিতে এমন পায়ে হাঁটার বিকল্প নেই, কিন্তু তাতে কোনো রকম অস্বস্তি নেই মুসল্লিদের। আসতে আইটি আইছি, বাড্ডার থেকে আইছি, আইতে আমরা বিশ্ব রোড আইছি, তারপর ওখানে হাঁটতে হাঁটতে যাইতেছি। কষ্ট হচ্ছে না? না না, কষ্ট হচ্ছে না। আল্লাহ লাগিলে দোয়ার লাগে যাইতেছি, হয়তো একটু কষ্ট করে যাওয়াটাই ভালো। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যাওয়া মুসল্লিদের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়, যে কারণে বিশ্ব রোড কিংবা এয়ারপোর্টের পর পায়ে হেঁটেই লাখো মুসল্লি জড়ো হন টঙ্গীর তুরাগ পাড়ে। টঙ্গী ও এর আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকে বিশ্ব ইজতেমা ময়দানে চলে আমবয়ান। বেলা তখন 11:10 শুরু হয় আখেরি মোনাজাত। যে যেখানে ছিলেন সামিল হন মোনাজাতে। দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি, সেই সাথে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। আগত মুসল্লিদের প্রত্যাশা, একমাত্র ইসলামের সুমহান শিক্ষাই পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে পারে শান্তি। আল্লাহর কাছে চাইলাম যেন আল্লাহ সুস্থ শরীরে জীবন পরিচালনা করতে রাখেন এবং যেন ভালোভাবে চলতে পারি, সঠিক পথে চলতে পারি, জীবনে যেন গুণখাতা মাফ করে। আমরা যে বাড়ির ভিতরে চলে যাচ্ছি, যে আল্লাহর জমিনের উপর যে আল্লাহর হুকুমকে কীভাবে আল্লাহর রসুলের তরিকার উপর বাস্তবায়ন করা যায়, আর ইসলাম কখনো জঙ্গিবাদ সমর্থন করে না। আল্লাহর কাছে চাইছি যে আমরা দুনিয়ার সাজা যাম গিয়া, আখেরের চিন্তা আল্লাহ যে গুনাহ মাফ করে। এই তো বরাবরের মতোই যানবাহন সংকট আর দু পায়ে ভর করেই ঘরের পথে যাত্রা করেন বেশিরভাগ মুসল্লি। এর মধ্যেও যে কটি যানবাহন পাওয়া গেছে ছিল বাড়তি ভাড়ার বিড়ম্বনা। 5 টাকার ভাড়া নেয় 100 টাকা, আমরা বাধ্য হয়ে আমরা হাঁটে যাচ্ছি। 100 টাকা ভাড়া চায়, 150 টাকা ভাড়া চায় রামপুরা। আর পুলিশ কি বলবো বল, আমরা চলে যাচ্ছি গাড়িয়া। আন্তর্জাতিক মানের এই আয়োজনে যেসব বিড়ম্বনা তা যাতে আগামীতে না থাকে সেই ব্যবস্থাপনা রাখতে সরকারের পদক্ষেপ চান আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা। শেখ জায়েদ, নিউজ 24, টঙ্গী, গাজীপুর। জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। চলতি বছরের প্রথম শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আরও জানাচ্ছেন তানজিম মেহেদী। মহামান্য রাষ্ট্রপতি। বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেশের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য। সেই ধারাবাহিকতায় দশম জাতীয় সংসদের 14তম শীতকালীন অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির দীর্ঘ বক্তব্যে উঠে আসে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা আর সফলতার চিত্র। উন্নয়নের ধারা অব্যাহত রেখে নির্ধারিত সময়ের মধ্যে সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলেও আশা করেন রাষ্ট্রপতি। বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়ার মানুষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। রাষ্ট্রপতি বলেন, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু, তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে কার্যকর করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি, পরমত সহিষ্ণুতা,
মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমি জনগণের প্রত্যাশা পূরণের প্রতিষ্ঠান এই মহান জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দল সহ সকলকে যথাযথ কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বাঙালি জাতিকে আবার ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। ৭১ শহীদদের কাছে আমাদের অপরিশোধ্য ঋণ। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদের নির্মূলে সরকার যেভাবে শক্ত হাতে অবস্থান নিয়েছে, ঠিক সেভাবে গাইবান্ধার প্রয়াত সংসদ সদস্য লিটনের হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হবে বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জামায়াত বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এলাকার মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছিলেন বলেই লিটনকে প্রাণ দিতে হলো। যুদ্ধাপরাধীদের বিচার কাজের প্রতিশোধ হিসেবেও ওই ঘটনা ঘটতে পারে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বিশ্বসভায় বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই জামায়াত বিএনপি জোট এমন ষড়যন্ত্র করছে। জীবনযাত্রার মান উন্নত করছি। আমরা যেমন জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি, অবশ্যই লিটনের হত্যার সাথে যারা জড়িত অবশ্যই তারা ঠিকই আমরা খুঁজে বের করব, ধরব এবং যথাযথ শাস্তি আমরা দেব। এবং সাথে সাথে আমাদের সকল সংসদ সদস্য সহ দেশবাসী তার প্রত্যেকেরই সকলের নিরাপদে থাকুক, সকলের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, অবশ্যই আমাদের সাধ্যমতো সে চেষ্টা আমরা করব। শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের সন্ত্রাস ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন। দেখুন শাহ আলী জয়ের রিপোর্ট। পুরস্কার পাওয়া এই শিশুরা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সফলতার স্বীকৃতি পেয়ে যেমন উচ্ছ্বসিত আগামী দিনের কর্ণধাররা, তেমনি আনন্দিত প্রধানমন্ত্রীও। তার প্রত্যাশা, এদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে দেশসেরা খেলোয়াড়েরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাই বলেন, ছেলে মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে গ্রাম থেকে শহর পর্যন্ত নির্মাণ করা হয়েছে অবকাঠামো। প্রত্যেক উপজেলায় নির্মাণ করা হয়েছে স্টেডিয়াম। নিশ্চিত করা হচ্ছে প্রশিক্ষণের সুযোগ সুবিধা। আমাদের যারা শিক্ষক তাদেরকে আমি বলবো যে আপনারা আরো মনোযোগী হবেন। শুধু সারাদিন যদি ওই পর 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 বলতে থাকে, এটা কারোই ভালো লাগে না। সেই সাথে সাথে পড়াশোনার সাথে সাথে পড়াশোনাও করতে হবে, খেলাধুলায়ও থাকতে হবে, সংস্কৃত চর্চায় থাকতে হবে। সেদিকে মনোযোগ দিয়েই সবাইকে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ড কোমলমতি ছেলে মেয়েদের দূরে রাখে অপরাধ প্রবণতা থেকে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি এর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে দূরে থাকতে হবে। কাজে সেইভাবে সৎ চরিত্রের আদর্শবান হয়ে বাংলাদেশকে যেন আগামী দিনে নেতৃত্ব দিতে পারে আমাদের আজকের ছেলেমেয়েরা, সেভাবেই নিজেদের গড়ে তোলার আমি আহ্বান জানাই। ৪৬তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এবছর দেশের ১৬,০০০ স্কুল ও ৭,০০০ মাদ্রাসার ২.৫ লক্ষ শিক্ষার্থী অংশ নেয়, যাদের মধ্যে ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৮ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ সমর্থিত কোনো নাম থাকবে না বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতে গেছে এই মনোভাব পরিহার করে সততার সাথে নেতা কর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার।
রবিবার মহানগর নাট্যমঞ্চে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেছে ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কোনটি বেগম জিয়ার জন্য পক্ষ আর কোনটি নিরপেক্ষ তা খুঁজে বের করার অনুরোধ জানান তিনি। আজিজ মার্কা ইসি এম এ আজিজ সাহেব তিনি কি বিএনপি দলের লোক ছিলেন না? আপনি যাকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলেন সে কেএম হাসান, আজকে আবার তাকে সার্চ কমিটিতে তার নাম প্রস্তাব করেছে। সে কি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন না? এ সময় তিনি দলের নেতাকর্মীদের আচরণের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কারণে যদি ক্ষমতা হারাতে হয় তবে পরবর্তী অবস্থা ২০০১ থেকে ২০০৬-এর চেয়েও ভয়াবহ হবে। ভালোটা আশা করব, মন্দের জন্য প্রস্তুত থাকব। আমরা আগামী নির্বাচনে জিতেই গেছি, এই আত্মসন্তোষ আমাদের ডুবাবে। এ মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। ওবায়দুল কাদের বলেন, কর্মীর চেয়ে নেতা বেশি হলে আওয়ামী লীগ বাঁচবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আমার নেত্রীকে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির জন্য বিএনপি কোনো নাম প্রস্তাব করেনি। সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে সার্চ কমিটিতে রাখতে বিএনপির প্রস্তাব দিয়েছে ওবায়দুল কাদেরের এই বক্তব্য মিথ্যা, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সম্পাদককে বক্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেই যদি সার্চ কমিটি করা হয় তাহলে তা মানবে না জনগণ। আমার প্রশ্ন, তাহলে কি রাষ্ট্রপতি সাহেব সঙ্গে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের একটা গোপন যোগসাজশ আছে, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে যাচ্ছেন কথা বলছেন, সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করি তারা সার্চ কমিটি তৈরি করবেন? এ কথার উত্তর আমরা ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে চাই, যে তাহলে কি রাষ্ট্রপতি সাহেব তাদের সঙ্গে আলোচনা করে এখন সার্চ কমিটি গঠন করবেন? তাই যদি হয়ে থাকে তাহলে সার্চ কমিটি গঠন করবার কোনো প্রয়োজন নেই। আর ওবায়দুল কাদের সাহেব যা বলেছেন সর্বৈব মিথ্যা, তিনি আমার মনে হয় এটা প্রত্যাহার করা উচিত। ওরা যত বেশি শিশু তার চেয়ে যেন বেশি পরিচয় ওরা হকার। পত্রিকার বোঝা মাথায় নিয়ে ছোটা যেন নিয়তি। কতই বা আয়, 1 থেকে 150 টাকা, কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে মূল্যবান সময়। বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, প্রথম আলো, মানবতন্ত্র। সংবাদের শেষ অংশে এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। নারায়ণগঞ্জের 7 খুন মামলার ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পাঠানো হয়েছে আজ সকালে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই নথি প্রেরণ করেন। 26 জনকে মৃত্যুদণ্ড ঘোষণা করে নিম্ন আদালতের দেয়া রায় কার্যকর করতে আইন অনুযায়ী মামলাটির এই ডেথ রেফারেন্স শুনানি হবে হাইকোর্টে। সেখানে সাজা বহাল থাকলে আপিলের জন্য 30 দিন সুযোগ পাবেন আসামিরা। এদিকে ডেথ রেফারেন্স অনুযায়ী শুনানি দ্রুত করতে এবং অপরাধীদের দণ্ড বহাল রাখতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমাদের কাজ হলো আদালতকে সম্পূর্ণরকমভাবে অ্যাসিস্ট করা, যে এই আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো অকাট্য, এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতকে সাহায্য করা, আদালতকে অ্যাসিস্ট করা এই মর্মে যে না, এই আসামিকে যদিও ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এটা ফাঁসি দেওয়ার কেস না। যদি এর ভিতরে কারো ফাঁসি হওয়ার উপযুক্ত থেকে থাকে, তার যদি ফাঁসি না দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা আপিলের সিদ্ধান্ত করতে পারি। তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার স্ত্রীর দাবি করা নাসরিন আক্তার নামের এক নারীর করা মামলায় রোববার সকালে সানিকে আমিনবাজার থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিনই বিকালে মহানগর মুখ্য হাকিম প্রণব কুমার শুনানি শেষে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাফিয়াস রাসনার রিপোর্ট।
ক্রিকেটার রুবেলের পর এবার নারী সংক্রান্ত বিষয়ে জড়ালেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার আরাফাত সানি। রোববার সকালে সানিকে আমিনবাজার থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিনই বিকেলে মহানগর মুখ্য হাকিম প্রণব কুমার হুই শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আরাফাত সানির ক্যারিয়ার ধ্বংস করার জন্যই মামলা করা হয়েছে বলে জানালেন আসামি পক্ষের আইনজীবী। আরাফাত সানির সাথে সে আমাকে সুস্পষ্টভাবে বলেছে যে তার সাথে কোনো বিবাহ বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্যে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগটা আসলে কোনো ভিত্তি নাই। অন্যদিকে বিয়ে অস্বীকার এবং ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগেই সানির বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী। বিবাহ করছে, বিবাহ করার পরে মানে কিছু অন্তরঙ্গ ছবি ছিল, সেই ছবিগুলো পোস্ট করা হয় নাই, মানে পোস্ট করে রেখে দিয়েছিল। এটা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করে দিয়েছি বিদায়। এর আগে ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে সানি নাসরিন আক্তার নামে ওই নারীর সঙ্গে তাদের কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে ছেড়ে দেন। আরাফাত সানি এই মহিলার বিভিন্ন আপত্তিকর এক্সক্লুসিভ যেই পিকচারগুলি সেগুলি অনলাইনে আপলোড করে যে এই ছবিগুলি আরাফাত সানির মোবাইল থেকেই বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে। এদিকে সানির পরিবারের পক্ষ থেকে বলা হয়, পুলিশ না বুঝে শুধুমাত্র একটি মেয়ের মিথ্যা অভিযোগের ভিত্তিতে সানিকে গ্রেফতার করেছে। সানির তুমি কি লাগো? সানির তুমি কি হও? আচ্ছা, ওরা ভিতরে ঢুকলে এটা জিজ্ঞেস করবে। এটা পুলিশ জিজ্ঞেসছিল? ঠিক আছে, আসেন। ওর কথা মতন যে লইলো কি কারণে লইলো পুলিশ? তার প্রমাণ লাগবো না? সানির প্রমাণ লাগবো না যেটা সানির বউ? কি কারণে লইলো পুলিশ? এর আগে গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন নাসরিন আক্তার নামের ওই নারী। সানির বউ পরিচয় দিয়েই তো মামলাটা করছে, তাই না? সানির বউ যে মামলাটা যে ছেলেটা কে হয়েছে ওই ছেলেটারে জিজ্ঞেস করতে তোমরা জিজ্ঞেস করো। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। সাংবাদিক নাজমুল হুদাকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দেশের সাংবাদিক নেতৃবৃন্দ। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে দায়েরকৃত ৬ মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেবারও দাবি জানানো হয়। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। হয়রানিমূলক মামলায় কারাগারে আটক রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা। 1 মাস আগে প্যান্ট চুরি সাজানো মামলায় সাভার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে একে একে দেয়া হয় আরও 6 মামলা। নাজমুলের বিরুদ্ধে সাজানো এইসব মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। আমাদের সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে ঘরে ঘরে। সত্য প্রকাশকারী সাহসী সাংবাদিকদের কণ্ঠরোধের সকল অপচেষ্টা রুখে দিতে সকল সাংবাদিককে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। যখন সাংবাদিকের নামে মামলা দিয়েছে আমাদের পুলিশ বাহিনী খুবই তখন তৎপর হয়ে সাংবাদিকদের গ্রেপ্তার করেছে। আমাদের সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে ঘরে ঘরে, প্রতিটি অফিসে নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে কিন্তু এই আমাদের সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের কোনো দৃষ্টি নাই। যার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সাজানো মামলায় কারাগারে আটক নাজমুলের নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি নির্যাতনকারী হিসেবে চিহ্নিত 3 পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ। সমস্ত দুর্নীতিপরায়ণ পুলিশ আছে, সেই দুর্নীতিপরায়ণ পুলিশদের বিরুদ্ধে নাজমুল হুদা রিপোর্ট করেছে, এটাই তার অন্যায়। নাজমুল হুদাকে মুক্তি দিয়ে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা করে আমাদের সাংবাদিক সমাজের দাবির প্রতি আপনি সমর্থন দিবেন। 72 ঘন্টার মধ্যে আটক সাংবাদিককে মুক্তি দেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে থাকছে। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ।
আগামী 6 ফেব্রুয়ারি নন্দীপাড়া ত্রিমোহনী খালের অবৈধ দখল উচ্ছেদের মধ্য দিয়ে শুরু হবে খাল পুনরুদ্ধার প্রক্রিয়া। রোববার বিকেলে নগর ভবনে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ও সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসন, ওয়াসা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে এই উদ্ধার কার্যক্রম চালাবে। এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয় 9 ফেব্রুয়ারি মোহাম্মদপুর বেড়ি বাঁধের ওপর রাস্তা অবৈধ দখল মুক্ত করার কার্যক্রম শুরু হবে। সভায় মেয়র সাইদ খোকন বলেন, দখলদার যেই দলেরই হোক তা বিবেচ্য নয়, জনগণের মালামাল ফিরিয়ে দেয় সিটি কর্পোরেশনের দায়িত্ব। আগামী 6 ফেব্রুয়ারি ত্রিমোহনী খাল অবৈধ দখলদার মুক্ত করার মধ্য দিয়ে ঢাকা শহরের খাল পুনরুদ্ধার করার কার্যক্রম আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। খালের মধ্যে বিল্ডিং যদি থাকে, এই বিল্ডিং রাখা যাবে না, এই বিল্ডিং ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিজেএমই ভবন আপনার সুস্পষ্টভাবে সর্বোচ্চ আদালত কর্তৃক সুস্পষ্টভাবে এখানে রায় এসেছে এই বিল্ডিং ভেঙে ফেলার জন্যে। এই বিল্ডিং আপনার একসময় হয়তো ভেঙেই যাবে। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় চলছে উন্নয়নের জন্য রাস্তা খোঁড়াখুড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ঠিকমতো কাজের তদারকি করছে না ঠিকাদার। তবে কাজ শিডিউল মাফিকই হচ্ছে এমন দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দ, নগরবাসীর ভোগান্তি দূর করতে রাস্তা উন্নয়নে কয়েকটি প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় রামপুরা বনশ্রী তিতাস রোড এলাকায় চলছে নতুন ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ। উত্তর সিটি কর্পোরেশনের দরপত্রে 25 কোটি টাকায় 11টি রাস্তার কাজ পায় মিশাস কোহিনুর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত 1 মাস ধরে চলছে এই খোঁড়াখুড়ি। এতে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। রাস্তাটা দীর্ঘদিন অবহেলিত ছিল, এক পর্যায়ে রাস্তাটার কাজ আরম্ভ হয়েছে। কাজটা যাতে যথাযথ সীমার মধ্যে অতি দ্রুতগতিতে কাজটা সম্পূর্ণ হয়, এটাই আমাদের কথা। কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাদের অভিযোগ, ঠিকমতো কাজের তদারকি করছে না ঠিকাদার। কাজ যাই হচ্ছে খুব স্লোলি এবং কিউরিংটা হচ্ছে না। এটা ভরা হয়েছে মাটি দিয়া সম্পূর্ণ। তাহলে কয়েকদিন পর যদি রাস্তা করা হয়, রাস্তা তো ফাটল ধরবে, ডাইবে যাবে, রাস্তা তো আর ভালো হবে না। এসব অভিযোগের বিষয়ে টেলিফোনে জানতে চাইলে কাজ শিডিউল মাফিক হচ্ছে বলে দাবি করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী। দিনের বেলায় তদারকিটা একদম 100% ওভাবে হয় না, তারপরে আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারা মাঝে মাঝে যে দেখে, এবং ওই যেটা বললাম যে 11টা সাইট আছে এটা। তবে সব অভিযোগ অস্বীকার করে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার কথা জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। 2017 অক্টোবরের ভিতরে আমি এই প্রজেক্ট হ্যান্ডওভার করতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। আমি 1-2 মাস আগেই শেষ করার চিন্তাভাবনা আছে, এবং আমার যে চিন্তাভাবনা পাইপলাইনটা আমি এই বর্ষা সিজনের আগেই শেষ করব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। বাণিজ্য মেলায় অন্যদের মতো সরকারি তত্ত্বাবধানেও বিভিন্ন পণ্য বিক্রি ও প্রদর্শন হচ্ছে। দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে পাটজাত পণ্য, মাটির তৈজসপত্র, চামড়াজাত পণ্য সহ পরিবেশ বান্ধব বেশ কিছু পণ্যই উঠে এসেছে তাদের প্যাভিলিয়নে। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে ক্রেতা দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে মাটির সামগ্রী, সাথে যুক্ত হয়েছে চামড়ার তৈরি পণ্য সহ আরও অনেক কিছু। শতরঞ্জি আছে, লেদার আইটেম আছে, এইখানে আমার মাটির আসবাবপত্র আছে, সমবায়দের উৎপাদিত গামছা, লুঙ্গি, শাড়ি। মাটির জিনিস তো সবাই ইউজ করে না, খুব কম। যারা শৌখিন শখ করে, আমিও নিব শখ করে ইউজ করার জন্য। লেদারের আইটেম ধরেন বাইরে পাওয়া যায় না, এবং এই জিনিসটা অনেক দিন ইউজ করা যায় আর কি, 2 বছর 3 বছর। ক্রেতা দর্শনার্থীদের কাঠের তৈরি নানা পণ্যের সাথে পরিচিত করাতে বন শিল্প মন্ত্রণালয়েরও আয়োজন রয়েছে, যদিও ক্রেতাদের কেউ কেউ বলছেন দাম তুলনামূলক বেশি। সরকারি যেহেতু, তো এক্সপেক্ট করতেছি যে সরকারের জিনিসটা ভালো হবে। আর প্রাইস ওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্টের প্রাইসটা আর একটু
রিজনেবল হলে আর একটু ভালো হতো আর কি। আমার কাছে তো মনে হয় অনেক ভালো হবে, কারণ অনেক টেকসই, মজবুত এবং অনেক দিন টিকবে। বেচা বিক্রি যেটা খুব একটা বিষয় না, বিষয়টা প্রচার হলো, লোকে জানলো, এখানে লক্ষ লক্ষ লোক আসছে, সবাই জানলো যে না বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্মসূচির মানে কার্যক্রম কি। মেলায় আরও রয়েছে পরিবেশ বান্ধব পাটের পণ্য। সরকারি তত্ত্বাবধানে এখানে পাওয়া যাচ্ছে পাটের তৈরি নান্দনিক সব জিনিসপত্র। আমাদের এগুলো হচ্ছে লেদারের উপর জুট করা, এগুলার আলাদা ফ্যাক্টরি আছে। আর আমাদের এখানে দাম শুরু হচ্ছে 350 থেকে 1600 পর্যন্ত। এখানে 50% ছাড় দিয়ে সেল করা হচ্ছে। আমাদের বেসিক্যালি পাপোশ, টেবিল ম্যাট, তারপরে ফ্লোর ম্যাট, স্কুল ব্যাগ আছে, জি সব আমাদের পাটের তৈরি। পাটের ব্যাগটা বলতে একটু এক্সেপশনাল লাগলো আমার কাছে এটা, আর আমি একটু এই সাইজেরই খুঁজছিলাম, মডেলটাও ভালো লাগছে, এই জন্য দেখা। ওনার বলেছে একটু অনার করবে, ঠিক আছে, খুব একটা বেশি না। গুণগত মানের বিচারেও দেশি পণ্যগুলো মেলায় বেশ কদর পাচ্ছে। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা এলপি গ্যাসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নরসিংদীতে পরিবেশকদের সঙ্গে মত বিনিময় করেছেন কর্মকর্তারা। রোববার বিকেলে জেলা শহরের একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। এতে বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানের গ্যাস সিলিন্ডারের বিপরীতে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের গুণাগুণ তুলে ধরেন কর্মকর্তারা। পাশাপাশি বাজার সম্প্রসারণে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন তারা। মূলত প্রত্যন্ত এলাকায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের বিপণন বিভাগের প্রধান MM জসিমউদ্দিন, হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স মাহবুব আলম, হেড অফ সেলস মীর TI ফারুক রিজভী, অপারেশনস অ্যান্ড প্ল্যানিং ডিভিশনের DGM জাকারিয়া জালাল এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সেক্রেটারি শরীফুল ইসলাম। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরব শিগগিরই, সাথেই থাকুন। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 36, আহত অর্ধ শতাধিক। চলছে উদ্ধার তৎপরতা। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনে, আহত অর্ধ শতাধিক মানুষ। জাগদালপুর থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে শনিবার রাতে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সাবরিনা মমতাজের প্রতিবেদন। আবারও ট্রেন দুর্ঘটনা, হতাহতের সংখ্যা ছুঁই ছুঁই। শনিবার রাত 11টার দিকে বিজয়নগরম জেলার কুনেরু স্টেশনে পৌঁছালে জগদলপুর ভুবনেশ্বর এক্সপ্রেসের 22টি বগির মধ্যে 9টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে লাগেজ ভ্যান, স্লিপার কোচ, এমনকি এসি কোচ রয়েছে। পুলিশ জানিয়েছে দুমড়ানো মোচড়ানো ট্রেনের মধ্যে আটকা পড়ে অনেকে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটলেও অন্ধকার আর কুয়াশার কারণে কিছুটা ব্যাঘাত ঘটে উদ্ধার কাজে। রোববার সকাল থেকে পুরোদমে শুরু হয় উদ্ধার তৎপরতা, এমনটাই জানান ভারত রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা অনিল সাক্সেনা। উদ্ধার কার্যক্রম চলছে। আহতদেরকে স্থানীয় রায়াগাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গেল বছরের নভেম্বরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় নিহত হন প্রায় 150 মানুষ। 2015 সালের মার্চেও উত্তরপ্রদেশে একটি ট্রেন দুর্ঘটনা হয়। তাতে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানি ছাড়াও 150 জন আহত হন। সাবরিনা মমতাজ, নিউজ 24। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মতো খোদ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ট্রাম্প বিরোধী আন্দোলন। ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই চলমান এই বিক্ষোভে ব্যাপক মাত্রা পায় স্থানীয় সময় শনিবার।
দিনভর রাজধানীর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল মলের পাশে রাস্তায় নারীদের এই বিক্ষোভে অংশ নেয় 5 লাখেরও বেশি মানুষ। অংশগ্রহণকারীদের বেশিরভাগই নারী। সাবিনা মমতাজের আরেকটি প্রতিবেদন। ট্রাম্প যুগে শুরু হতে না হতেই লাখো জনতা বিক্ষোভে ফেটে পড়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের সময় থেকেই তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড আর ব্যানারে লেখা আমি ভীত, আমি আশা ছাড়ছি না। এছাড়া ট্রাম্পের দায়িত্ব গ্রহণে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা। আমি মনে করি ট্রাম্পের চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নয়ন করা উচিত। নারীদের প্রতি, অভিবাসীদের প্রতি এবং অন্য দলের প্রতি তার শ্রদ্ধাবোধের জায়গাও উন্নতি সাধন করা উচিত। বোস্টন থেকে আসা আরেক বিক্ষোভকর্মী এভাবেই তার ক্ষোভ প্রকাশ করেন। অনেক ভয় আছে, দুশ্চিন্তা আছে। সব ধরনের মানুষের জন্য এই জাতীয় নেতৃত্ব ভীতিকর। বিক্ষোভ কর্মসূচিতে ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারিদিক। কেবল যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের নানা দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে এই বিক্ষোভ আন্দোলনের সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। সব বিক্ষোভেরই মূলত একটাই লক্ষ্য এবং তা হলো নারীর অধিকার রক্ষা করা। বিক্ষোভকারীদের মতে ট্রাম্প প্রশাসনে নারীর অধিকারই হুমকির মুখে। সাবরিনা মমতাজ, নিউজ 24। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরব শিগগিরই, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ভোরের আলো ফোটার আগেই যেখানে স্কুলের ব্যাগ কাঁধে নেওয়ার কথা, সেখানে খবরের কাগজের বোঝা মাথায় করে ছোটে রাজপথে। পরিচয়, ওরা হকার। শেখ জালালের ক্যামেরায় রোজ সকালের চোখে পড়া কিছু অতি পরিচিত সাধারণ শিশুর জীবনচিত্র তুলে এনেছেন আফরিন আনোয়ার। এই যে ভোরবেলা যায় কুয়াশার মধ্যে, ঠান্ডা লাগে, কালকে যে মাথা ঘুরে পড়ে রয়েছে জ্বরে, তাও আজকে অসুস্থ শরীর নিয়ে গেছে, অভাব দেখেই তো গেছে। পেপার আছে বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, প্রথম আলো, ওই মানব। কিছু অতি পরিচিত শব্দে ভরা এই দৃশ্য। দুর্গম এই পথ পেরিয়ে কচি এই হাতগুলো যেন পুরো বিশ্বের সর্বশেষ খবর সবার হাতে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিনিময়ে মিলছে এই ছোট্ট মানুষটির আরও একটি দিনের খাবার আর বেঁচে থাকা নিশ্চিত হওয়া। আমি পেপার বিক্রি করে তারপর টাকা দিয়ে এটা দিয়ে সংসার চলে। আমার মা হলো বাসা বাড়িতে কাজ করে, এই টাকা দিয়ে ঘর ভাড়া দেয়, আর আমি বাজারের টাকা দিই। করতে ইচ্ছা করে, কিন্তু আমাদের দায়িত্ব যে নেবে এমন কেউ তো নাই। চাকরি করতে চাই, যে কোনো চাকরি, অফিসের চাকরি, সাংবাদিকের চাকরি। উন্নয়নের মহাসোপানে ভাসছে দেশ, প্রযুক্তি নির্ভর হচ্ছে দেশের মানুষ, বেড়েছে জিডিপি প্রবৃদ্ধি, স্বপ্ন এখন মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার। প্রতিদিন এমন হাজারো শিরোনাম গণমাধ্যমের গরম খবর হয়ে ওঠে। শিরোনামে খুঁজে পাওয়া যায় না কেবল এদের স্বপ্নগুলোকে। চাকরি করলে তো এবার পেশা লাগবো না, মা বাবা সুখে থাকবো। চলতি পথে থেমে যাওয়া গাড়িগুলোর মতো ওদের স্বাভাবিক জীবনের স্বপ্নও থমকে যায় বারে বার। শৈশবের রঙিন স্বপ্নের বদলে কেবল দৈনিক 100টি খবরের কাগজের বিনিময়ে সে চোখে মাত্র 150 টাকায় সংসার চালানোর স্বপ্ন ভিড় করে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় আজকে। সময়ের সাথে সাথে সূর্যের রশ্মির রং বদলায়, শুধু বদলায় না ওদের ভাগ্যের রং। আজকে শিশুরাই আগামী দিনের নাগরিক, আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার তারা। কিন্তু শিশু অধিকার তো দূর, বেঁচে থাকার মৌলিক চাহিদাটুকু পূরণ করতে এরা বেছে নিয়েছে জীবিকার এই পথ। এখন প্রশ্ন, আর কতকাল শিশুরা শ্রমের ধকল নিয়ে ঘরে ফিরবে? আর কতকাল শিশুদের নিয়ে শুধু প্রচারিতই হতে থাকবে এমন প্রতিবেদন? আফরিন আনোয়ার,
নিউজ 24 ঢাকা। এবারে বিনোদনের সংবাদ। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে রবিবার সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হল আরণ্যক নাট্যদলের দর্শক নন্দিত নাটক রারাং। সাঁওতালদের জীবনের নানা ঘাত প্রতিঘাত এবং সংগ্রামের চিত্র নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশিদ। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। ভারতীয় উপমহাদেশে উপনিবেশিক ব্রিটিশের বিরুদ্ধে যারা প্রথম সশস্ত্র প্রতিরোধে রুখে দাঁড়ায় তারা সাঁওতাল। 1784 সালে হাজারিবাগ জেলার কালেক্টর ক্লিভল্যান্ডকে হত্যার মাধ্যমে এর সূত্রপাত। সেই গল্পেই উঠে এসেছে এই নাটকে। সে ভাতের গন্ধ নয়, হারিয়া বা মহুয়ার ঘ্রাণ নয়, তার চেয়েও বেশি কিছু। যে জীবনটা আমাদের অজানা, যে সঙ্গীত আমাদের অজানা, সেই অজানা সঙ্গীতগুলোকে আমরা এই নাটকে জায়গা দিয়েছি। 2000 সালে স্বাধীন বাংলাদেশের নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির জন্য লড়াই ও আলফ্রেড সরেনের আত্মত্যাগ, সাঁওতালদের এই দীর্ঘ সংগ্রামের বিশাল উত্তরাধিকারকে মঞ্চে তুলে ধরার প্রয়াস রারাং। আজকে 161তম শো আমাদের রারাংয়ের। রারাং হলেই আমাদের খুব আনন্দ লাগে। এটা 2004 সালে শুরু হয়েছিল। ভারতের দিল্লি, কেরালা ও দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক নাট্য উৎসবে মঞ্চস্থ হয়েছে এই নাটকটি। ফাতেমা কাউসার, নিউজ 24 ঢাকা। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ হলো বিশ্ব ইজতেমা, আখিরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। সংসদকে কার্যকর করতে সরকারি ও বিরোধী দলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ। এবং ইসি গঠনে কোনো নাম দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এরপর দেখবেন নিউজ 24 বিজনেস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।